ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত যে মামলা আজকে আদালতে উঠেছিল তার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অর্ডার কপি আমরা হাতে পেয়ে গেছি। অর্ডার কপি সম্পূর্ণ বাংলায় বিশ্লেষণ পাবেন এবং সেক্ষেত্রে বোর্ডকে অনেক প্রশ্ন করা হয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে না পারলে কি টেট 2014 ক্যান্সেল হয়ে যাবে? পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং উল্লেখযোগ্য এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ না করে দেখবেন, তাহলে পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আজকের যে আদালতে কেসটি উঠেছিল তার অর্ডার কপি, এবং এই অর্ডার কপিটা আপনারা ডাউনলোড করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে। টেলিগ্রাম লিখে সার্চ করুন, সার্চে গিয়ে আপডেট মাস্টার 4 এবং জয়েন করুন। তোমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 3/5/2024 এবং সেক্ষেত্রে WPA 2005/2022। তার সাথে প্রচুর ক্যান যুক্ত আছে। আমরা একটু এগুলোকে পার করে দিয়ে মেন জায়গায় চলে যাই। মেন জায়গা এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো 1 নম্বর পয়েন্টে কি আছে আমরা একটু দেখে নিই। ইস্যুজ অর কোয়েশ্চেন্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য প্লিডিংস field till date to be addressed by the parties in respect of the TET exam of 2014 results whereof were published on 14 সেপ্টেম্বর 2016। তো 14ই সেপ্টেম্বর 2016 প্রকাশিত 2014 টেটের ফলাফলের বিষয়ে পক্ষগুলির দ্বারা সম্বোধন করার জন্য আজ পর্যন্ত দায়ের করা আবেদন থেকে যে উদ্ভূত সমস্যা বলতে পারেন, আবেদন থেকে যে উদ্ভূত সমস্যা, আবেদন থেকে যে প্রশ্নগুলো উঠে এসেছে সেটা এখানে দেওয়া আছে, অর্ডার কপিতে দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে। তো 1 নম্বর 2 নম্বর করে প্রতিটি প্রশ্ন কি আছে পুরো ইংরেজিতে আছে এবং সেটিকে পরিষ্কারভাবে বাংলাতে আমরা বলবো যাতে সহজভাবে সবাই বুঝতে পারে। তো ধৈর্য সহকারে আমরা অনুরোধ করব ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই যদি আমরা দেখি এখানে কি আছে, রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন WBP অর বোর্ড। তো এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ভূমিকা, অর্থাৎ WBP বা পর্ষদের যে ভূমিকা সেটা এখানে আছে। এই ABCD করে পরপর আছে, আমরা পরপর দেখে নেব পুরো ব্যাপারগুলো। ওয়ার দেয়ার এনি রুলস অর গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য বোর্ড টু কন্ডাক্ট দ্য টেট এক্সামিনেশন প্রসেস ইন টার্মস অফ রুল 9(2), 12 and 19(1)(d of the West Bengal School Teachers Recruitment Rule of 2001। তো 2001 সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে রুল, তার বিভিন্ন এখানে রুল নম্বর উল্লেখ করা আছে। সেই রুল নম্বরগুলোর দ্বারা এবং তার পরিপ্রেক্ষিতে টেট যে প্রক্রিয়া সেটা পরিচালনা করার জন্য বোর্ডের দ্বারা কোনো নিয়ম বা নির্দেশিকা কি প্রণয়ন করা হয়েছিল, এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে। 2 নম্বর, in the absence of any rules or guideline framed by the board, does the procedure adopted by the board pass the reasonableness test, ruling out the vice of arbitrariness? এক্ষেত্রে কি বলা হচ্ছে, বোর্ড দ্বারা প্রণয়ন করা কোনো বিধি বা নির্দেশিকা বা রুল বলতে পারেন না থাকলে বোর্ড কর্তৃক গৃহীত পদ্ধতি কি স্বেচ্ছাচারিতাকে বাতিল করে যৌক্তিকতা পরীক্ষা পাস করে? তো এক্ষেত্রে কোনো যদি রুল না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে স্বেচ্ছাচারিতাকে বাতিল করে যৌক্তিকতাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর কি আছে, হোয়াই ডিড দ্য বোর্ড ইউজ দ্য এক্সপ্রেশন সিট হোয়াইল সাপ্লাইং ওএমআর টু এ ক্যান্ডিডেট 2017 অ্যান্ড দ্য এক্সপ্রেশন ডিজিটাইজ ডাটা ইন 2022? তাহলে বোর্ড 2017 সালে একজন ক্যান্ডিডেটকে যখন ওএমআর সাপ্লাই করে তখন সিট কথার ব্যবহার করেছিল এবং তারপর 2022-এ ডিজিটাল ডাটা ব্যবহার করছে। অর্থাৎ সেক্ষেত্রে কেন বোর্ড এই দুরকম ব্যাপারটা ব্যবহার করা হয়েছে, দুবার আলাদা আলাদাভাবে বলা হয়েছিল কেন? 2017 সালে একজন প্রার্থীকে ওএমআর সরবরাহ করার সময় সিট এবং 2022 সালে যখন সরবরাহ করা হয় তখন ডিজিটাল ডেটা হিসাবে টার্মটা ইউজ করেছিল। তারপরে ডিতে কি আছে, হোয়াই ওয়ার নো টেন্ডার্স ফ্লোটেড টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্সি টু ডিল উইথ দ্য ডেটা ইন রেসপেক্ট অফ দ্য টেট 2014? তো টেট 2014 ক্ষেত্রে কোনো টেন্ডার সাথে ডিল করা হয়নি, কোন টেন্ডার মানে ডেটা যে মোকাবেলা করার জন্য একটি এজেন্সি নিয়োগের জন্য কোনো টেন্ডার কেন পাঠানো হয়নি, এটা কিন্তু
এখানে প্রশ্ন উঠে আসছে। এবং হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ সিলেকশন অফ MS বসুরা অ্যান্ড কোম্পানি, সেক্ষেত্রে MS বসুরা অ্যান্ড কোম্পানিকে নির্বাচনের ভিত্তি কী ছিল। তারপরে হোয়াট ওয়াজ দ্য স্কোপ অফ ডিউটিজ অ্যান্ড অথরিটি স্পেসিফিক্যালি এন্ট্রাস্টেড টু এস বসুরা অ্যান্ড কোম্পানি ইন দ্য টেট 2014 বাই বোর্ড। তো বোর্ড কর্তৃক টেট 2014-তে এস বসুরা অ্যান্ড কোম্পানি বিশেষভাবে দায়িত্ব কর্তৃত্বের সুযোগ কি দেওয়া হয়েছিল, এটা কিন্তু প্রশ্ন উঠছে। তারপর আমরা একটু পরেরটাতে চলে যাই। ওয়াজ এস বসুরা অ্যান্ড কোম্পানি স্পেশালি অথরাইজড বাই দ্য বোর্ড টু স্ক্যান অ্যান্ড ডিজিটাইজ ডাটা অ্যান্ড দ্যাট টু দ্য ইন দ্য লেটার্স অফিস। তো এস বসুরা অ্যান্ড কোম্পানি বিশেষভাবে এস বসুরা অ্যান্ড কোম্পানিকে কি বিশেষভাবে কোনো অনুমোদন দেওয়া হয়েছিল স্ক্যান এবং ডিজিটাইজড ডেটাগুলোকে করার জন্য, এবং তাও সেটা পরবর্তী অফিসে, মানে নেক্সট টু দ্য অফিস বলতে পারেন, মানে কাছের অফিসে বা অন্য অফিসে, এটা কিন্তু প্রশ্ন উঠছে। এবং তারপর কি আছে, হাউ ওয়ার দ্য ওএমআর সিটস ক্যারেড ফ্রম দ্য বোর্ডস অফিস টু MS বসুরা অ্যান্ড কোম্পানি। তো কীভাবে ওএমআর সিট বোর্ডের অফিস থেকে MS বসুরা অ্যান্ড কোম্পানির কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য WBP টু দ্য CBI's findings that there was a conspiracy hatched between Manik Bhattacharya, chairman of the WBP, Gautam Mukherjee, Partho Sen, partners of S. Bosura and Company, and there appears to be active participation of late Ashok Kumar Majhi, Kaushik Majhi, Amarnath Majhi, employees, and one Rahul Keshari of RKGB Enterprise engaged by S. Bosura and Company to destroy the original OMR sheet. তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে বোর্ডের কি স্ট্যান্ড, যে সিবিআই যেগুলো পেয়েছে ইনভেস্টিগেশনে, এবং তারপর যে কনস্পিরেসি যে ব্যাপারটা হয়েছে, এবং মানিক ভট্টাচার্য যেটা প্রাক্তন চেয়ারম্যান, এবং তার সাথে যে আরও ব্যক্তিদের নাম উল্লেখ করা আছে এই ব্যাপারটা নিয়ে, এবং সেক্ষেত্রে ওএমআর নষ্টর ব্যাপারে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো তারপর আমরা চলে যাব রোল অফ এস বসুরা অ্যান্ড কোম্পানি। এবার আমরা চলে যাচ্ছি রোল অফ এস বসুরা অ্যান্ড কোম্পানি, এবং সেক্ষেত্রে অনেক আরও প্রশ্নের উদ্ভব হয়েছে, সেগুলো এখানে দেখে নিই আমরা। Why was the list of the candidates sent by Gautam Bhattacharya, a partner of S. Bosura and Company, to the personal email ID of Manik Bhattacharya and not to the WBP? তো এক্ষেত্রে কেন প্রার্থীর তালিকা এস বসুরা অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম ভট্টাচার্যের দ্বারা মানিক ভট্টাচার্যের ব্যক্তিগত ইমেল আইডিতে পাঠানো হয়েছিল এবং WBP-কে পাঠানো হয়নি, WBP অফিসিয়ালভাবে পাঠানো হয়নি, কেন ব্যক্তিগত বা পার্সোনাল ইমেল আইডিতে পাঠানো হয়েছিল। তো ওয়াজ MS বসুরা অ্যান্ড কোম্পানি আস্কড টু হ্যান্ড ওভার দ্য অরিজিনাল ওএমআর শিট অফ ক্যান্ডিডেটস টু WBP? তো MS বসুরা অ্যান্ড কোম্পানিকে প্রার্থীদের আসল ওএমআর শিট WBP-এর কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল, এটাও একটা আছে ব্যাপার প্রশ্ন এখানে। এবং ওয়াজ এস বসুরা অ্যান্ড কোম্পানি অথরাইজড টু এনগেজ এনি আদার এজেন্সি টু প্রসেস অফ ডিলিং উইথ দ্য ওএমআর সিটস আফটার কমপ্লিশন অফ দ্য মিরর ইমেজিং অ্যান্ড ডিজিটাইজেশন অফ ওএমআর সিটস? তো এক্ষেত্রে এস বসুরা অ্যান্ড কোম্পানি কি মিরর যে পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটা হওয়ার পরে ওএমআর শিটগুলোর সাথে ডিল করার প্রক্রিয়ার জন্য অন্য কোনো সংস্থাকে যুক্ত করার জন্য অনুমোদিত ছিল, মানে সেক্ষেত্রে এস বসুরা অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং এস বসুরা অ্যান্ড কোম্পানিকে অন্য একজন থার্ড পার্টিকে এই পুরো ব্যাপারটাতে জড়ানোর ক্ষেত্রে অনুমোদন ছিল তার, এটা কিন্তু বলা হচ্ছে। এবং সেটা মিরর ইমেজিং অ্যান্ড ডিজিটাইজেশন যে প্রসেস সেটাতে ওএমআর শিটের। তারপর আছে ডিড MS বসুরা অ্যান্ড কোম্পানি ফলো দ্য নর্মাল প্রসেস অফ ক্রিয়েশন অফ ওএমআর টেমপ্লেট অ্যালং উইথ কারেক্ট অ্যান্সার কিজ, creation of sample data, that is answer keys, pour the sample data into sample sheet, scan the OMR sheets with the template and thereafter create a mirror image of the OMR sheets? এক্ষেত্রে কিছু ভাইটাল ব্যাপার এখানে বা প্রশ্ন উল্লেখ করা আছে বা তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে MS বসুরা অ্যান্ড কোম্পানি কি স্বাভাবিক নিয়ম যে অনুসরণ সেটা করেছেন, যে প্রক্রিয়াগুলো, সঠিক উত্তর কি সেটা সহ OMR টেমপ্লেট তৈরি করা, নমুনা ডেটা তৈরি করা, অর্থাৎ উত্তরগুলি নমুনা পত্রগুলিকে নমুনা ডেটা ঢেলে দেয় সেটা, এবং সেক্ষেত্রে টেমপ্লেট দিয়ে ওএমআর শিট স্ক্যান এবং তারপরে ওএমআর শিটগুলি একটি মিরর ইমেজ তৈরি করো। তারপর আমরা চলে যাই ডিড MS বসুরা অ্যান্ড কোম্পানি স্ক্যান দ্য মিরর ইমেজ অফ দ্য ওএমআর শিটস অ্যান্ড each candidate, and was the scan number, cartoon number, চালান number and lot number allotted to each OMR sheet? MS বসুরা অ্যান্ড কোম্পানি কি প্রতিটি প্রার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ স্ক্যান করেছেন এবং প্রতিটি ওএমআর শিটে একটি স্ক্যান নম্বর, কার্টুন নম্বর, চালান নম্বর এবং লট নম্বর ছিল? এটা প্রশ্ন চিহ্নের মুখে। তারপর ওয়াজ দ্য ডিজিটাইজ ডাটা প্রডিউসড
by the board and supplied by MS Bosu Ryan Company follow the above procedure? তো এক্ষেত্রে MS Bosu Ryan কোম্পানি দ্বারা সরবরাহ করা বোর্ড দ্বারা তৈরি করা ডিজিটাইজ ডেটা কি উপরের পদ্ধতি অনুসরণ করা হয়েছিল? In the absence of the above procedure being followed, does the digitized data produced by the board and of the marks of the candidates concerned qualify as secondary evidence within the meaning of section 62 to 65 of the Evidence Act and pass the test prescribed in para 33 of the decision of the SC? এটা কেসের এখানে উল্লেখ করা আছে, তো এখানে পেজ নাম্বার দেওয়া আছে সেটা। তো অনুসরণ করা উপরোক্ত পদ্ধতির অনুপস্থিতিতে সংশ্লিষ্ট প্রার্থীদের নম্বরের যে বোর্ড দ্বারা উৎপাদিত ডিজিটাল ডেটা, যেটা এভিডেন্স অ্যাক্ট আছে 62 থেকে 65, এবং সেক্ষেত্রে সেকেন্ডারি ডেটা হিসাবে যোগ্যতা অর্জন করে এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, এবং সেক্ষেত্রে একটা কেসের ওখানে উল্লেখ করা আছে। তারপর আমরা চলে আসবো দ্য অরিজিনাল ওএমআর শিটস। একটা প্রত্যেকটা এখানে পুরো পয়েন্ট আকারে, কিন্তু সেই পয়েন্টের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, এবং সেগুলো আমরা যতটা পারছি সহজভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। তো মূল ওএমআর শিট সম্পর্কিত এবার কিছু প্রশ্ন করা হচ্ছে। বাই এ রেজলিউশন অফ বোর্ড ডেটেড 17 নভেম্বর 2015, it was decided that the OMR sheet of each candidate could be supplied of him if applied for between 16 September 2016 and 9th November 2016. There were approximately 12.95 লাখ OMR sheet. তো এক্ষেত্রে 17 নভেম্বর 2015 তারিখে বোর্ডের একটি রেজলিউশনের মাধ্যমে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 16 সেপ্টেম্বর 2016 থেকে 9 নভেম্বর 2016 মধ্যে আবেদন করা হলে প্রতিটি প্রার্থীর OMR শিট তাকে সরবরাহ করা যেতে পারে, এবং কত ওএমআর ছিল? 12.95 লাখ বা প্রায় 13 লক্ষ ওএমআর শিট ছিল। দ্য ওএমআর শিটস অফ অল ক্যান্ডিডেটস ওয়ার মোস্ট লাইকলি স্ক্যান্ড সিন্স এ ক্যান্ডিডেট ওয়াজ প্রোভাইডেড ইন দ্য ইয়ার 2017 টু ওয়ান ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী, রোল নাম্বার যেটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে 2017 সালে একজন প্রার্থী, যেটা তার নাম হচ্ছে হেমন্ত চক্রবর্তী, রোল নাম্বার দেওয়া আছে, তাকে প্রদান করার পর থেকে সমস্ত প্রার্থীর ওএমআর শিটগুলি সম্ভবত স্ক্যান করা হয়েছিল। এটা কিন্তু এখানে হচ্ছে, এবং লক্ষাধিক প্রার্থীর মধ্যে একটি ওএমআর শিটের আসলটি খুঁজে বের করা কিন্তু অসম্ভব। তো ইট ইজ ইম্পসিবল টু ট্রেস আউট দ্য অরিজিনাল অফ ওয়ান ওএমআর সিট অ্যামংস দ্য লাখ অফ ক্যান্ডিডেট। এখানে যেটা কেন এখানে উল্লেখ করা আছে ব্যাপারটা, কারণ লক্ষ লক্ষ ওএমআর সিটের মধ্য থেকে অরিজিনাল একটি বা স্ক্যান কপি খুঁজে বার করা কিন্তু খুবই জটিল। সেই জন্য কিন্তু বলা হচ্ছে কি যে 2017 সালে যে প্রার্থীকে দেওয়া হয়েছে, প্রদান করার পর ওই মানে যার রোল নাম্বার দেওয়া আছে তাকে প্রদান করার পর থেকে সমস্ত প্রার্থীর ওএমআর শিটগুলি সম্ভবত স্ক্যান করা যায়। এটা কিন্তু একটা ব্যাপার উঠছে এখানে প্রশ্ন। তো ইন টার্মস অফ দ্য সিবিআই রিপোর্ট অ্যাবাউট 8,000 ওএমআর শিটস ওয়ার সাপ্লাইড বাই এস বসু অ্যান্ড টু দ্য বোর্ড। তো সিবিআই রিপোর্ট পরিপ্রেক্ষিতে প্রায় 8,000 ওএমআর শিট এস বসু সরবরাহ করেছিল, এবং তারপর কি আছে, this is impossible without the scanning of the said 12.5 লাখ ওএমআর শিট। তো সেক্ষেত্রে উল্লিখিত 12.5 বা 12.5 লক্ষ ওএমআর শিট স্ক্যান করা ছাড়া এটি অসম্ভব। About 2,830 candidates who fell short of 1 mark in Bengali exam were given the same by the grace of the then chairman Manik Bhattacharya and were appointed. প্রায় 2,830 জন প্রার্থী যারা বাংলা পরীক্ষায় 1 নম্বর কম পড়েছিল, তাদের তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের অনুগ্রহে একেই দেওয়া হয়েছিল এবং নিয়োগ করা হয়েছিল। ইট ইজ ওয়ান্স এগেন ইম্পসিবল টু ট্রেস আউট দ্য মার্কস অফ দ্য সেড এক্সামিনেশন। It is once again impossible to trace out the marks of the said candidates unless their OMRs were scanned. তো এক্ষেত্রে কি আছে, এটা একটি অসম্ভব ব্যাপার যদি উল্লিখিত প্রার্থীদের মানে এক্ষেত্রে তাদের যে নম্বর সেটাকে ধরা অসম্ভব ব্যাপার যদি না এটা স্ক্যান করা হয়ে থাকে এত ওএমআর। তারপর কি আছে, অ্যাবাউট 752 আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওয়ার শোন অ্যাজ উইথহেল্ড বাই দ্য বোর্ড।
প্রায় 752 জন অযোগ্য প্রার্থীকে বোর্ড কর্তৃক উইথহেল্ড হিসেবে রাখা হয়েছে। উইথহেল্ড মানে আপনারা জানেন যে কোনো তাদের প্রবলেম থাকলে পরবর্তী ক্ষেত্রে তাদের যোগাযোগ করতে হয়, এই ব্যাপারটা। দ্য সেড ক্যান্ডিডেটস ওয়ার সাবসিকুয়েন্টলি শোন অ্যাজ কোয়ালিফাইড অ্যান্ড 352 ক্যান্ডিডেট ওয়ার অ্যাপয়েন্টেড। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু কোয়ালিফাই দেখানো হয় এবং 352 ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয় বা নিয়োগপত্র দেওয়া হয়, তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। দিস উড নট হ্যাভ বিন পসিবল ইফ দ্য ওএমআরস ওয়ার নট স্ক্যান। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি ওএমআর স্ক্যান না করা হয় তাহলে এটা সম্ভব না। দিস স্ক্যানিং ওয়াজ ডান ইউজিং অ্যান এডিএফ স্ক্যানার। একটু আমরা বলে রাখি, আপনারা যদি 1-2 দিন আগের ভিডিও দেখেন তো আমরা প্রাইমারি বোর্ডের যে পরীক্ষা হয়েছিল টেট, সেই টেটের যে ওএমআর সেটা কোন কোন মেশিনে স্ক্যান করা হয়েছিল সেটা আমরা বলেছিলাম। দেখুন আজকে সেই ব্যাপারটা কিন্তু অর্ডার কপিতে উল্লেখ করা হচ্ছে স্ক্যানের ব্যাপারটা, এবং সেই ক্ষেত্রে আমরা মেশিনের বলেছিলাম সেকনিক, যে নাম ছিল জাপানিজ সম্ভবত ব্র্যান্ড একটা, তো সেকনিক স্ক্যানার এটা। তো সেকনিক স্ক্যানার দ্বারা কিন্তু স্ক্যান করা, যেটা আমরা আগেই বলেছিলাম ডিটেলসে একটা ভিডিও আমরা সেটা নিয়ে করেছি, কীভাবে স্ক্যান করা হয়েছিল সেটা আপনারা হয়তো দেখে থাকবেন। তো তাই সেটা আমরা বলি মাঝে মাঝে, কেন বলি, কারণ উল্লেখযোগ্য এবং অরিজিনাল যে ব্যাপারগুলো সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। তো দেখতে থাকুন। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি আছে, দিস স্ক্যানিং ওয়াজ ডান ইউজিং অ্যান এডিএফ স্ক্যানার। এক্ষেত্রে কীভাবে স্ক্যান করা হয়েছিল, স্ক্যানিংটি একটি এডিএফ স্ক্যানার ব্যবহার করা হয়েছিল, এবং দিস স্ক্যান উড সেভ দ্য মিরর ইমেজ অফ দ্য অরিজিনাল ওএমআর শিট অ্যান্সার্ড বাই ইচ ক্যান্ডিডেট। এবং এই স্ক্যানটি প্রতিটি প্রার্থীর উত্তর দেওয়া আসল ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করবে। The data stored by this ADF scanner has been destroyed by one কৌশিক মাঝি, a partner of এস বসু রায়ন কোম্পানি। এবং এই এডিএফ স্ক্যানার দ্বারা সংরক্ষিত ডেটা এস বসু রায়ন কোম্পানির অংশীদার কৌশিক মাঝি দ্বারা ধ্বংস করা হয়েছে বা ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো তারপর কি আছে, হোয়াট ইজ অ্যাভেলেবল উইথ এম এস বসু অ্যান্ড কোম্পানি ইজ দ্য মিরর ইমেজ ক্যাপচার্ড বাই সেকনিক স্ক্যানার, এ ডাটা দেয়ার অফ ইজ এডিটেবল। তো এম এস বসু রায়ন কোম্পানির কাছে যা পাওয়া যায় তা একটি সেকনিক স্ক্যানার দ্বারা ক্যাপচার করা মিরর ইমেজ, যা ডেটা এডিট করা যায় বা সম্পাদন করা যায়। তো দ্য ডিজিটাল ডাটা প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ইমেজেস অফ দ্য ওএমআর শিট স্ক্যান বাই দ্য সেকনিক স্ক্যানার আর দেয়ার ফোর নট রিলায়েবল অ্যান্ড দ্য ওএমআর শিটস ক্যাপচার্ড বাই দিস প্রসেস ক্যান বি ম্যানিপুলেটেড। তো এক্ষেত্রে সেকনিক স্ক্যানার দ্বারা স্ক্যান করা ওএমআর শিটগুলি, যেটা ইমেজ যেটা, তার ভিত্তিতে প্রস্তুত করা ডিজিটাল ডেটা নির্ভরযোগ্য নয় তাই, এবং এই প্রক্রিয়া দ্বারা ওএমআর শিটে ম্যানিপুলেট করা যেতে পারে বা হেরফের করা যেতে পারে বা এডিট করা যেতে পারে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। হু হ্যাড অথরাইজড অর ইনস্ট্রাক্টেড এম এস বসু অ্যান্ড কোম্পানি টু ডেস্ট্রয় দ্য ডাটা ক্যাপচার্ড বাই এডিএফ স্ক্যানার। তো কে এই এডিএফ স্ক্যানার দ্বারা ক্যাপচার করা ডেটা ধ্বংস করার জন্য এম এস বসু রায়ন কোম্পানিকে অনুমোদন বা নির্দেশ দিয়েছিল? ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি অথরাইজ টু এনগেজ এম এস RKVG to destroy the OMR sheets? Was the destruction of the OMR sheets within the scope of the authority of এস বসু রায়ন কোম্পানি? তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, এস বসু রায়ন কোম্পানি কি MS RKVG কে সিটগুলি ধ্বংস করার জন্য নিযুক্ত করার জন্য অনুমতি দিয়েছিল? ওএমআর সিটগুলি ধ্বংস করা কি এস বসু রায়ন কোম্পানি কর্তৃত্বের আওতার মধ্যে ছিল? এটাও কিন্তু এখানে প্রশ্নের মধ্যে আসছে। ইজ নট ডিস্ট্রাকশন অফ অরিজিনাল ওএমআর এ পার্ট অফ দ্য ডিউটি অফ দ্য বোর্ড হুইচ ক্যান নট বি ডেলিগেটেড? মূল ওএমআর ধ্বংস করা কি বোর্ডের দায়িত্বের একটি অংশ নয় যা অর্পণ করা যায় না? এটা কিন্তু বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে তারপরে আমরা একটু দেখে নিই, ইজ দেয়ার এ কন্ট্রাডিকশন বিটুইন এস বসু রায়ন কোম্পানি অ্যান্ড দ্য বোর্ড অন ওয়ান হ্যান্ড and the MSRKGV on the place and manner of destruction of the OMR sheets? একদিকে এস বসু রায়ন কোম্পানি এবং বোর্ডের মধ্যে এবং ওএমআর শিটগুলি ধ্বংস করার স্থান এবং পদ্ধতি মেসার্স বা MSRKGVর মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে, বা এক্ষেত্রে কোনো যে একটা কন্ট্রাডিকশনের ব্যাপার কিন্তু উঠে আসছে। তারপর আমরা চলে যাই, হোয়াই হ্যাজ এম এস বসু রায়ন কোম্পানিজ নট শেয়ার দ্য অরিজিনাল স্ক্যান কপি অফ দ্য ওএমআর শিটস উইথ দ্য বোর্ড? তো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে কেন এম এস বসু রায়ন কোম্পানি বোর্ডের সাথে ওএমআর শিটের আসল স্ক্যান করা কপি শেয়ার করেনি? হোয়াই হ্যাজ দ্য বোর্ড নট আস্কড ফর দ্য সেম? কেন বোর্ড একই দাবি করেনি? হোয়াই ওয়াজ দ্য বোর্ড স্যাটিসফাইড উইথ দ্য অ্যালেজ ডিজিটাইজ ডাটা ফ্রম দ্য ওএমআর শিটস?
কেন বোর্ড ওএমআর শিট থেকে যেটা ডিজিটাইজ ডেটা সেটা নিয়ে সন্তুষ্ট ছিল। তারপর চলে যাই আমরা, ডাজ দ্য সিবিআই নিড টু এনগেজ অ্যানাদার প্রাইভেট রেপুটেড অর্গানাইজেশন টু অ্যাটেম্প টু রিট্রাইভ দ্য ইরেজ ডাটা ক্যাপচার্ড বাই দ্য এডিএফ স্ক্যানার? তো এডিএফ স্ক্যানার দ্বারা ক্যাপচার যে করা হয়েছিল সেই ক্যাপচার করা মুছে ফেলা ডেটা পুনরুদ্ধার করার চেষ্টার জন্য সিবিআইকে কি অন্য একটি প্রাইভেট রেপুটেড সংস্থার সাথে জড়িত করতে হবে? দ্য এলিজিবল ভার্সেস দ্য ইনএলিজিবল ক্যান্ডিডেট, এক্ষেত্রে যোগ্য বনাম অযোগ্য প্রার্থীরা, এটা কিন্তু ভাইটাল একটা পয়েন্ট। আপনারা এই জায়গাটা মন দিয়ে একটু শুনুন এবং দেখুন। কুড ইট নট বি প্রিজিউম দ্যাট দ্য পার্সনস হুজ নেমস featured in the fake website www.wbtetresults.com and those who paid money under the email do not reply at prim-tet are the unqualified candidate? তো এটা কি অনুমান করা যায় না যে ভুয়ো ওয়েবসাইট যেটার ওয়েব অ্যাড্রেস হচ্ছে wbtetresults.com এবং যারা ডু নট রিপ্লাই অ্যাট দ্য রেট prim-tet ইমেলের অধীনে অর্থ প্রদান করেছে তারা অযোগ্য প্রার্থী। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফেক ওয়েবসাইট যেটা উল্লেখ করা আছে এবং তার সাথে টাকা পাঠানো হয়েছে, মানে এক্ষেত্রে prim-tet এটা কিন্তু ছিল একটা অ্যাড্রেসের মধ্যে কিন্তু ব্যাপার, কিন্তু তাতে কি লেখা ছিল ডু নট রিপ্লাই ছিল, কিন্তু এই ফাঁকে কিন্তু একটি মানে স্ক্যাম হয়েছে বলে এখানে বলা হচ্ছে যে তারা অযোগ্য প্রার্থী। যেহেতু আপনারা জানেন সভাপতি ডু নট রিপ্লাই অ্যাট দ্য রেট যদি যেটা দেওয়া থাকে ইমেল কোনো সংস্থার থেকে এলে বা কোনো কোম্পানির থেকে এলে, মানে এটাতে রিপ্লাই করা যায় না, সেই জন্য তারা ইমেল আইডিটা এইভাবেই তৈরি করে। তো এটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে অসৎ কাজ করা হয়েছে বলে এখানে ধরা হচ্ছে। তো এক্ষেত্রে সেটাই বলা হচ্ছে তারা যারা ভুয়ো ওয়েবসাইট যাদের নাম রয়েছে এবং যারা এই ইমেলে টাকা পাঠিয়েছে, ইমেল মানি পাঠিয়েছে বা টাকা পাঠিয়েছে, তারা কি অযোগ্য প্রার্থী নয়? তো ক্যান অ্যান্ড হ্যাজ দ্য ডাব্লিউবিপি ফার্নিশড এ লিস্ট অফ কোয়ালিফাইড অ্যান্ড আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন টেট 2014 টু দিস কোর্ট? তো ডাব্লিউবিপি এই আদালতে টেট 2014 যোগ্য এবং অযোগ্য প্রার্থীর একটি তালিকা সরবরাহ করতে পারে এবং সেটা কি সম্ভব করা? মানে এক্ষেত্রে পর্ষদকে বলা হচ্ছে যে বৈধ অবৈধর একটি তালিকা প্রকাশ করতে। তারপর আমরা চলে আসি 3 নম্বরে, সিন্স prima facie it appears from the report of the CBI that there have been large scale irregularities in the conduct of the TET 2014 examination process and WBP is not able to segregate the qualified from the unqualified candidates, can the examination process for conducting TET 2014 survive? যেহেতু প্রাথমিকভাবে সিবিআই এর রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে টেট 2014 যে হয়েছিল তার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে বড় আকারে অনিয়ম হয়েছে এবং ডাব্লিউবিপি বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অযোগ্য প্রার্থী থেকে যোগ্যদের আলাদা করতে সক্ষম নয় পরীক্ষা পরিচালনার জন্য। তাহলে টেট 2014 কি তাহলে সারভাইভ করবে? এটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। দ্য পার্টিজ মে অ্যাড্রেস কোর্ট ইন্টার এলিয়া বাই রেফারেন্স টু দ্য ডিসিশন। তো এক্ষেত্রে এটা কেসের উল্লেখ করা আছে, সেখানে রেফারেন্স দেখতে বলা হচ্ছে। তারপর দ্য পার্টিজ মে অ্যাড্রেস কোর্ট অন আদার ইস্যুস অ্যাজ ওয়েল অ্যাজ দে ডিম ফিট, এটা আছে। তারপর আছে আমরা চলে যাই এখানে 3 নম্বরে কি আছে একটু দেখে নিই। ইন দ্য 4th and 5th পেজ অফ দ্য অর্ডার অফ ডেটেড 30 এপ্রিল 2024, 30 তারিখে যে এপ্রিল, দ্য নেম অফ মিস্টার রাতুল বিশ্বাস অ্যান্ড মিস্টার সৌম্যদীপ কানু learned counsel for the petitioners shall stand deleted। তো এক্ষেত্রে এটা কিছু একটা নাম ডিলিট করা হয়েছে এখানে পিটিশনারদের। 30 এপ্রিল 2024 তারিখের আদেশের 4th এবং 5ম পৃষ্ঠায় পিটিশনকারীদের পক্ষে বিজ্ঞ আইনজীবী রাতুল বিশ্বাস এবং সৌম্যদীপা কানু নাম মুছে ফেলা হবে। এটা কিন্তু হচ্ছে, এটা হয়তো চলে এসেছিল নাম ওখানে। তো আরও কিছু আছে নাম, সেগুলো কিন্তু সংশোধনের ব্যাপার এখানে লেখা আছে, এগুলো আলাদা ব্যাপার। ক্যান ফাইল, তার সাথে অনেক কিছু হয়েছে, সেগুলো আছে। এবং তারপরে আছে কি, লেট দ্য নেমস অফ মিস্টার শান্তিরঞ্জন দাস, মিস্টার সুশান্ত কুমার রক্ষিত, মিস্টার সায়ন্তন রক্ষিত, মিস্টার মনীষ বিশ্বাস, মিস্টার সুজিত চ্যাটার্জি অ্যান্ড মিস্টার কেপি মুখোপাধ্যায়
the learned advocates stand recorded as having represented the applicants in the application for addition of parties respect to WPA 2005 ও 2022। তো এক্ষেত্রে আবেদন করা হয়েছিল সেইগুলো কিন্তু এক্ষেত্রে রেকর্ড করা হয়েছে আর কি, মানে যেগুলো অ্যাড করা হচ্ছে পার্টি হিসেবে। তো অ্যাজ অলরেডি ডাইরেক্টেড অন 30 এপ্রিল 2024 দ্য ম্যাটার শ্যাল বি লিস্টেড 8 উইকস হেন্স, মানে 8 সপ্তাহ পর লিস্টেড হবে, দ্যাট ইজ জুন 24, 2024। পরবর্তী শুনানি কবে হবে? জুন মাসের 24 তারিখ 2024-এর, অর্থাৎ এই বছরের জুন মাসের 24 তারিখে। তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝলেন এবং সহজ সরলভাবে আমরা বাংলাতে আপনাদেরকে সেটা বোঝালাম। আশা করি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছিলেন আজকের অর্ডার কপিতে কী আছে। এবং আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের বলুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে বলুন। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। এবং তাও যদি কারোর অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করুন, আমরা প্রত্যেকটি কমেন্ট দেখি এবং উত্তর দিই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।